নয়নদা বলেছিল এই গাছের তলাতেই আসতে। এখন তো অন্ধকার হয়ে গেছে, কিন্তু নয়নদা কোথায় বলতো? আমি কি করে জানবো বলতো? তুই যেখানে দাঁড়িয়ে আছিস আমিও তো সেখানেই দাঁড়িয়ে আছি। মাসির বাড়িতে আসার পর থেকেই নয়নদা কিন্তু আমাদের কাছে ঘুরঘুর করছিল। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, না হলে রাতের বেলা আমাদেরকে এখানে ডাকবে কেন? চুপ কর, চুপ কর। ওই দেখ, কে যেন আসছে। আরে ও তো নয়নদা। ও নয়নদা, এই তো আমরা এখানে। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটায় আলো নেই। আসলে গাছের তলাটা অন্ধকার। ওদের ডাকার আওয়াজে নয়ন ওদের দেখতে পেল, তাই ওদের দেখতে পেয়ে এগিয়ে এসে গলাটা একটু নামিয়ে চুপি চুপি বলল, চিৎকার করিস না, কেউ যদি জানতে পারে আমরা এখানে এসেছি তাহলে বিপদ হবে। এই পচা, আর তুই কি জানিস তোর মাসির বাড়ির পিছন দিকে একটা পুরনো ভাঙা বাড়ি আছে? ওই ভূতের বাড়িটা? ওই বাড়িটার কথা আমি আবার জানবো না? কয়েকদিন আগে রাতের বেলা ওই ভাঙা বাড়ির কাছে একটা লোককে মরে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু লোকটার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। আমার মনে হয় মৃত্যুটা কোনো ভুতুড়ে ব্যাপার। তোরা তো অনেক কিছু করিস, তোদের ব্যাপারে অনেক কিছুই শুনেছি। একবার ওই বাড়িটার কাছে রাতের বেলা গিয়ে দেখ না তোরা, যদি কিছু করতে পারিস। সে তো যেতেই পারি, তবে আজ কিছুতেই যাওয়া যাবে না। বাড়ি থেকে কিছু বলে আসেনি, এক্ষুনি আসবো বলে বেরিয়েছি। কাল রাতের বেলা বাড়িটার কাছে যাব। ওই বাড়িটা নিয়ে এটা ওটা কথা বলতে বলতে ওরা এগিয়ে চলল গ্রামের দিকে। নয়ন বলল, কাল দিনের বেলা পারলে একবার বাড়িটা দেখে আসিস, বুঝলি তো? না হলে আবার রাতের বেলা গিয়ে কিছুই বুঝতে পারবি না, তখন আবার বিপদে পড়বি। আমি কিন্তু তোদের সঙ্গে যাব না। তুমি আমাদের ওখানে যাওয়ার কথা বলছো, অথচ তুমি যাবে না? আমার তোদের মতো অত সাহস নেই রে, আমার বড় ভয় করে। কিন্তু ওইখানে কি আছে সেটা জানার বড় কৌতূহল আমার, তাই তোদের বললাম। শিবু এবং পচা দুজনেই একটু মৃদু হাসল। তারপর তিনজনে মিলে গ্রামের দিকে ফিরে গেল। দিনের বেলা কিন্তু বাড়িটাকে দেখে এমন মনে হয়নি, রাতের বেলা কেমন যেন মনে হচ্ছে না? মনে হচ্ছে এই অল্প সময়ের মধ্যে বাড়িটা কেমন যেন বদলে গেছে। ছোটবেলায় এখানে একবার এসেছিলাম, ওই যে দোতলার ভাঙা রেলিংটার কাছে কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ভয় পেয়ে প্রাণপণে দৌড় দিয়েছিলাম। কিন্তু আজকে আর ভয় পেয়ে দৌড়াতে হবে না, তখন তোর বয়স কম ছিল। তাছাড়া তখন তোর সঙ্গে আমি ছিলাম না। চল, এত ভাবতে হবে না, বাড়িতে ঢুকেই পড়ি। শিবু আর পচা বাড়ির ভিতর যেই ঢুকতে যাবে অমনি তখনই বাড়ির এক পাশের একটা বড় নিম গাছ থরথর করে কেঁপে উঠল। নিম গাছটা এমনভাবে নড়ে উঠলো কেন বলতো? গাছের মাথায় কি কিছু আছে? ওদিকে তাকাবি না, তোকে বলেছি না, যত বেশি ভয় পাবি ওরা তত বেশি ভয় দেখাবে। চল চল, একতলার ঘরগুলোতে আগে ঢুকি। ওরা নিম গাছের দিকে আর তাকালো না, লতাবন পেরিয়ে একতলার ঘরের দিকে এগোতে লাগলো। কিন্তু নিম গাছের উপরে কি যেন একটা আস্তে আস্তে মাথা বের করে দেখলো ওদের দিকে। যাই বলিস, এই ঘরে কিন্তু মানুষের পা অনেকদিন পড়েনি। দেখেছিস ঘরের দরজা জানলাগুলো সব ভাঙা, ঘরের মেঝেতে ধুলো ভরে গেছে। আরে ওটা কি হচ্ছে? কথাটা বলতে বলতে শিবু এবং পচা ওদের সঙ্গে আনা হ্যারিকেনের আলোতে দেখতে পেল এখানে কেউ আছে, দেখছিস না? পায়ের ছাপ ফেলে কেউ একজন জানলার দিকে চলে যাচ্ছে। ওই দেখ, ওই দেখ, আমাদের দিকে এগিয়ে আসছে। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। কে ওখানে? কে ওখানে? সাড়া দাও। আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা শুধু তোমায় দেখতে এসেছি। শিবু কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর কে যেন হেসে উঠল। সেই নিম গাছটা যেন থরথর করে কেঁপে উঠল আরেকবার। ওই দেখ, সিঁড়ি দিয়ে কি যেন একটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাই তো, একটা মেয়ে বলে মনে হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে। চল চল, আমরাও সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই।
ব্যালকনির শেষ প্রান্তে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না। শিবু, শিবু নেমে আয়, উপরে উঠিস না। যত দুর্ঘটনা উপরের দোতলায় হয়েছে, যে বা যারা গেছে তারাই বিপদে পড়েছে। আমি শিবু, দোতলার ব্যালকনিতে না উঠে আমি এখান থেকে ফিরে যাবই না, তাতে যা হবার হোক। ওখান থেকে নেমে আয়, ওখানে যাস না, যাস না ওখানে শিবু, ওখানে যাস না, ওখানে যাস না শিবু। এই, কে রে তোরা? এখানে কেন এসেছিস? জানিস না এখানে আমি থাকি? এখানে কেউ পা রাখে না। তোদের সাহস তো কম নয়, হ্যাঁ? আমাদের নাম তুমি জানো না, জানলে আমাদের এই কথা বলতে পারতে না। আমাদের সাহস একটু বেশি। ওই মুকুন্দপুরের সাধু বাবা আমাদের সহায় আছে। সাধু বাবা যতক্ষণ আমাদের মাথার ওপর ওনার আশীর্বাদের হাত রাখবেন, ততক্ষণ আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, তাই নাকি? তোরা এ কথাও জানিস না আমি এখানে 100 বছর ধরে রয়েছি। এ জায়গা আমার। অন্ধকার নামার পর এখানে কেউ এলে তাকে আমি ছুঁড়ে ফেলে দেই ওই মাটিতে। তারপর হাসতে হাসতে মূর্তিটা আরো বিভৎস হয়ে ওঠে। মূর্তিটার মাথার চুল হাওয়ায় উড়ছে, চোখের দৃষ্টি সাদা ফ্যাকাশে, মুখের ভিতর থেকে দাঁতের পাশ বেয়ে রক্ত নামছে। আমি তোমায় ভয় পাই না। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমায় মেরে দেখাও। হ্যাঁ, এইটুকু বাচ্চা ছেলের মুখে এত বড় কথা? তাহলে দেখ দেখ আমার ক্ষমতা। এই বলে সেই মূর্তিটা তার হাতটা লম্বা করলো, শিবুর গলার কাছটা চেপে ধরলো। ঠিক তখনই হাতটা পিছন দিকে সরিয়ে নিল। কি হলো? কি হলো? তোকে ধরতে পারলাম না কেন? কেন ধরতে পারলাম না তোকে? হ্যাঁ, কি হলো? আমার গলায় যতক্ষণ পর্যন্ত এই তাবিজ আছে, ততক্ষণ পর্যন্ত কিছুতেই তুমি আমায় ধরতে পারবে না। এই গ্রামে আসার আগে মুকুন্দপুরের সাধুর কাছ থেকে এই তাবিজ আমি তৈরি করে নিয়ে এসেছি। তোকে ধরতে পারবো না, কিন্তু পচাকে তো ধরতে পারবো। ও কোথায় যাবে? হ্যাঁ? ব্যালকনি থেকে পচার দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে ছেড়ে দাও প্লিজ। আমরা তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি এসেছি তোমায় মুক্তি দিতে। তোরা আমায় মুক্তি দিবি? শোন, এখন তোর বন্ধুকে আমি আগে মারবো, আর তারপর তোকে। তোর ওই তাবিজ তোকে এখন বাঁচাতে পারবে, কিন্তু ওকে তো পারবে না। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করো, তোমার মুক্তির জন্যই আমরা এখানে এসেছি। কি বলছিস? মুক্তি দিবি? সত্যি? হ্যাঁ, শিবু ঠিকই বলেছে। নয়নদা আমাদের এখানে আসার কথা বলেছে, যাতে যাতে তোমায় এখান থেকে মুক্তি দিতে পারি। বিভর্ষ মূর্তিটা কথাটা শুনে একটু থমকালো, তারপর পচাকে আস্তে আস্তে মাটিতে নামিয়ে দিয়ে বলল, কি বলছিস? মুক্তি দিবি? সত্যি? হ্যাঁ দেব। সাধু বাবা আমায় বলেছে সব আত্মাই কোনো না কোনো কারণে এই মায়ার পৃথিবীতে আটকে থাকে। তুমিও কোনো কারণে আটকে আছো। সে কারণ আমায় বললে আমি তোমায় মুক্ত করে দেব। শুধু শুধু আমাদের ক্ষতি করো না প্লিজ। তুই যখন সে কথা বলছিস তাহলে তাই হবে। তাহলে আয়, আমার সঙ্গে নিম গাছের তলায় আয়। আজ থেকে 100 বছর আগে আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে এই বাড়িতে থাকতাম। একদিন এই বাড়িতে ডাকাত পড়লো। বাড়িতে এদিক ওদিক বোম পড়তে লাগলো।
আমরা সব ফেলে সন্তানকে নিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু আমার এত কষ্টের অর্জিত টাকা গয়না লুট করে নিয়ে চলে যেতে দেব না বলে আমি আটকাতে গিয়েছিলাম। তাই ওরা আমায় মেরে ওই নিম গাছের তলায় পুঁতে রাখলো, আর বাড়ির সবাই চলে গেছিল। তাই কেউ আমাকে দেখতে পেল না। আমি আটকা পড়ে রইলাম ওখানে। স্বামী সন্তান আর কোনোদিনও ফিরে আসেনি। পরে এই বাড়িতে এখানে যারা এসেছে সবার কাছে গেছি আমার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তাদের সবাইকে গিয়ে আমি বলেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। সবাই ভয় পেয়েছে। আজ প্রথমবার তোরা সামনে থেকে আমায় সাহায্য করতে এলি, আমায় মুক্তি দিবি বললি। আমার কঙ্কাল গ্রামের শ্মশানে পুড়িয়ে দিলেই আমি 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 মুক্ত হয়ে যাব, মুক্ত। বেশ, তবে তাই হবে। সেদিনের মতো ওরা ফিরে এলো। পরদিন সকালে নয়নদা আর বাকি কয়েকজনকে নিয়ে নিম গাছের তলা থেকে খুঁড়ে বার করা হলো একটা কঙ্কাল। আমি জানতাম তোরা এখানে এলে কিছু না কিছু একটা হবে, তার জন্যই তো তোদের এখানে ডেকেছিলাম। আমিও এখানে আসার আগে মুকুন্দপুর এসে সাধুর কাছে গিয়েছিলাম। সাধু আমায় অনেক কিছুই বলেছিল, আর একটা তাবিজও দিয়েছিল। তাহলে তোমরা কি বলো, শিবু আর পচা এসেছিল বলেই আমাদের গ্রামের এই এত বছরের ওই দোতলা বাড়ির ভয় মুক্ত হলো? 3 cheers for শিবু আর পচা, হিপ হিপ হুররে। এরপর মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দেওয়ার পরে দোতলার পুরনো ভাঙা বাড়িটা হুড়মুড় করে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল।